সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। জি, আপনাকে। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরুর আগে চলুন দেখে আসি আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। আমি প্রথমে আপনাদেরকে জানাচ্ছি প্রথম আলোর সংবাদ শিরোনাম। জোটের প্রার্থীকেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে, আরপিও সংশোধন, নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদের অনুমোদন। তিন দলের পরস্পর বিরোধী অবস্থানে সরকার চাপে, দলগুলোর অভিযোগের ধরন ও অবস্থান এটা স্পষ্ট, তারা শুধু সরকারের উপর নয় পরস্পরের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে চায়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নিশ্চয়তা নিয়ে আটকে আছে সুপারিশ। আবার দেশের সংবাদ শিরোনাম। স্বাক্ষর সত্ত্বেও জুলাই সনদ বিতর্ক চলছেই, বাস্তবায়ন পদ্ধতিতে মতভিন্নতা চূড়ান্ত রূপ পাচ্ছে চলতি মাসেই, কমিশনের সুপারিশের পরও জটিলতার শঙ্কা। মানবতা বিরোধী অপরাধ, হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা 13 নভেম্বর। সংশোধিত আরপিও অনুমোদন উপদেষ্টা পরিষদে প্রার্থী হতে পারবেন না পলাতক ও অভিযুক্তরা, জোটে গেলে দলের প্রতীকে ভোট, প্রয়োজনে পুরো আসনের ভোট বাতিল, বিনা ভোটে জেতার পথ বন্ধ, ফিরল না ভোট, পোস্টাল ব্যালটে ভোটের বিধান যুক্ত, ভোট গণনার সময় থাকবেন সাংবাদিকরা। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম। জোটে থাকলেও লড়তে হবে দলের প্রতীকে, পলাতক আসামিরা নির্বাচনে অযোগ্য, আরপিও সংশোধনী অনুমোদন। মাঠে অবিকৃত লবণ 8 লাখ টন, তবু আমদানির চেষ্টা। 19 মাস পরে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। সমকালের সংবাদ শিরোনাম। রাজনৈতিক সংঘাতে দেশে 1,59,000 মানুষ বাস্তুচ্যুত, আইডিএমসি এবং আইওএম এর তথ্য। নিজেদের হাতে গড়া স্বপ্নের গ্রাম, এটি একটি মন্তব্য প্রতিবেদন। যুগান্তরের সংবাদ শিরোনাম। সরকার নিরপেক্ষতা নিয়ে তিন দলের প্রশ্ন, ভোটের আগে বাড়ছে উত্তাপ, প্রধান উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠকে কয়েকজন উপদেষ্টা, নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন বিএনপি, জামায়াত ও এনসিপির। উপদেষ্টা পরিষদের সংশোধিত আরপিও অনুমোদন, পলাতকরা নির্বাচনে অংশ নিতে পারবে না। মানবতা বিরোধী অপরাধের মামলা, শেখ হাসিনার রায় হতে পারে নভেম্বর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের দিন জানা যাবে 13 নভেম্বর। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন অ্যাটর্নি জেনারেল। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম। এনসিটি বাঁচাতে আন্দোলনের উত্তাপ, চট্টগ্রাম বন্দরে লাভজনক মূল স্থাপনা বেহাত করার কারসাজি। আরেকটি শিরোনাম। ইসিতে বিএনপির 36 প্রস্তাবনা, পলাতক আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবে না, আসিফ নজরুল। মানবজনের সংবাদ শিরোনাম। সিনেট শুনানিতে পরবর্তী মার্কিন দূত, বৃহৎ প্রতিবেশের ছায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ। আরপিও সংশোধন, জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, দলগুলোর প্রতিক্রিয়া আলোচনা না করেই এই সিদ্ধান্ত হয়েছে। জুলাই সনদ নিয়ে আইনি ভিত্তির আদেশের চিন্তা। কালের কণ্ঠের সংবাদ শিরোনাম। পলাতক আসামি প্রার্থী নয়, জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে, মার্কা নিয়ে চিন্তিত জোট শরিকরা। আরেকটি শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচার কাজ শেষ, আসছে রায়, মানবতা বিরোধী অপরাধ, রায় কবে 13 নভেম্বর জানাবেন ট্রাইব্যুনাল। বিশাল জয় সিরিজ বাংলাদেশের। কালবেলার সংবাদ শিরোনাম। 17 মাস পর সিরিজ জিতলেন মিরাজরা, যার যার পথে হাঁটছে দলগুলো, এটি আরেকটি শিরোনাম। জোট হলেও ভোট নিজ দলের প্রতীকেই, সংশোধিত আরপিও অনুমোদন। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। হঠাৎ বিতর্কে উপদেষ্টারা, দ্বৈত নাগরিকত্ব, সেফ এক্সিট বিতর্কের পর রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ। নির্বাচন কমিশনের 36 দফা প্রস্তাব বিএনপির, ইসলামী ব্যাংক সহ বিতর্কিত কর্মকর্তাদের ভোটে নয়, পলাতক প্রার্থী নন, থাকছে না ভোট, উপদেষ্টা পরিষদের বৈঠক, আরপিও সংশোধন। ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী। দেশ রূপান্তর শিরোনাম। পলাতকরা ভোটে অযোগ্য, শ্রম আইন সংশোধন, গৃহ পরিচারকও শ্রমিক হিসেবে সুরক্ষা পাবেন। বিনা ভাড়ায় মেট্রো রেলে চড়ে তারা, 3 মাসে 5 লাখ টাকার ভাড়া ফাঁকি। নয়াদিগন্তের সংবাদ শিরোনাম। পলাতকরা প্রার্থী হতে পারবে না, আরপিও সংশোধন, ইসি পুরো আসনের ভোট বাতিল করতে পারবে। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা 13 নভেম্বর।
বিশেষ আদেশে জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের সিদ্ধান্ত নেবে সরকার, কাল পরশু সুপারিশ জমা দিতে পারে ঐক্যমত্য কমিশন। বণিক বার্তা সংবাদ শিরোনাম, জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন কে? সম্ভাব্য প্রার্থীদের কয়েকজনের নাম দেওয়া হয়েছে। সংসদীয় আরপিও অনুমোদন, জোটের প্রার্থী হলেও লড়তে হবে নিজেদের প্রতীকে, মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর। ডেইলি স্টারের সংবাদ শিরোনাম, RPO amendment, alliance candidates must use their own party symbols. Fugitives cannot contest polls. No vote returns in case of single candidate. Anti-Corruption Commission may get power to prove Bangladeshis abroad. Cabinet okays draft law aimed at boosting anti-graft bodies authority. Government to ease labor union requirement. এবং সর্বশেষ নিউজের সংবাদ শিরোনাম, No vote introduced, EVM abolished, Cabinet okays amendments to RPO. July atrocities, ICT INS trial of Hasina, verdict date to be set on November 13. Secretariat for Judiciary approved in principle. আমরা শিরোনামগুলো জানলাম এবং অন্যান্য প্রধান প্রধান খবরগুলো জানলাম। আমরা দেখলাম যে আরপিও সংশোধনের বিষয়টি সব পত্রিকাতেই এসেছে যে গতকাল আরপিও সংশোধন হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে যা যদি জোটও হয় তারপরেও নিজ নিজ যে দলের প্রতীক আছে সেই দলের প্রতীকে নির্বাচন করতে হবে। তো কিছু কিছু দল আছে তারা আবার চিন্তাও পড়ে গেছে, তাদের ছোট দল সেই প্রতীক সেইভাবে মানুষের কাছে যায়নি। সব মিলে আরপিও সংশোধনটা কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং এই অনুষ্ঠান যারা দেখছেন প্রত্যেককে শুভ সকাল। বহুল কাঙ্ক্ষিত এবং বহুল আলোচিত বেশ কয়েকদিন ধরেই আরপিও নিয়ে আমাদের মধ্যে কিছুটা আলোচনা ছিল। অবশেষে গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন, যেটি আমাদের 1972 সালে গণপ্রতিনিধিত্ব আদেশ যেটি আছে সেটির একটা সংশোধনী আসলো এবং আপনি যেমনটা বলেছেন এই সংশোধনীর বেশ কয়েকটা বিষয় এখানে যুক্ত হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে যে নির্বাচনী জোট থাকলেও জোটভুক্ত দলগুলোকে নিজেদের প্রতীকেই নির্বাচনে অংশ নিতে হবে, এক। দ্বিতীয় কথা হলো কোনো পলাতক আসামি তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ইভিএম, যেটি আমাদের খুব বিতর্কিত একটি বিষয় ছিল, সেটি বাতিল করা হয়েছে। এবং আরেকটি হলো যে কোনো আসনে যদি একজন প্রার্থী থাকে তাহলেও তাকে সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং প্রার্থীদের না ভোটের ব্যবস্থা থাকবে। তো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ কতগুলো সিদ্ধান্ত এখানে এসেছে এবং এই সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত যেটি হচ্ছে সেটি হলো রাজনৈতিক দলগুলো যদি কোনো আদর্শিক জোট বা নির্বাচনী জোট গঠন করে সেই জোটের ক্ষেত্রে প্রত্যেক রাজনৈতিক দলকে নিজেদের প্রতীকে, নিজস্ব প্রতীকেই তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সেখানে বৃহৎ রাজনৈতিক দলের প্রতীকে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এই সিদ্ধান্তটি গতকাল হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। অনেক ছোট ছোট দল ইতিমধ্যেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং এই প্রতিক্রিয়াটা তাদের দু ধরনের প্রতিক্রিয়া। একটা হলো, প্রথম কথা, অনেকেই বলছেন যে এর মধ্য দিয়ে তাদের নিজস্ব যে স্বাতন্ত্র্য এবং স্বাতন্ত্র্য বিকাশ, রাজনৈতিক দল হিসাবে যদিও ভোটের মাঠে তারা ছোট দল, সেটার একটা সুযোগ আছে এবং এটার একটা ইতিবাচক হিসাবে অনেকেই দেখছেন। আবার অনেকেই মনে করছেন যে তাদের রাজনৈতিক স্বাতন্ত্র্য বজায় থাকবে বটে, কিন্তু এর মধ্য দিয়ে তাদের জন্য একটা ঝুঁকিও থাকতে পারে। বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করলে জনগণের কাছে যেভাবে গ্রহণযোগ্যতা পাওয়া যেত, সেখানে নিজস্ব প্রতীকে নির্বাচন করলে সেইভাবে তারা রেসপন্স পাবেন কিনা সে নিয়ে অনেকে শঙ্কিত আছেন। আবার কেউ কেউ বলছেন যে এটি যে করা হয়েছে সেই ব্যাপারে যদি সরকার সিদ্ধান্ত নেওয়ার আগে যদি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতেন তাহলে সেটি ভালো হতো এবং এই জন্য অনেকের মধ্যে কিছুটা ক্ষোভও আছে যে কোনো রকমের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করেই এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়াতে কেউ কেউ এটাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। তো সব মিলিয়ে এই আরপিও নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া, সেই মিশ্র প্রতিক্রিয়া একটা আছে। আমি মনে করি যে প্রথম কথা হলো যে প্রত্যেক রাজনৈতিক দল যেহেতু রাজনৈতিক মাঠে তারা স্বতন্ত্রভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, নির্বাচনকে সামনে রেখে একটা জোট হয়, কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলের অন্যের কাঁধে বর না করে নিজস্ব পরিচয়েই তাদের জনগণের কাছে যাওয়া দরকার এবং সেইখানে জনগণ তাদেরকে কিভাবে গ্রহণ করবে সেটা একটা পরিমাপেরও একটা সুযোগ এখানে তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যারা মনে করছেন যে তাদের স্বাতন্ত্র্য বজায় থাকবে এবং একটা নিজস্ব
রাজনৈতিক দল হিসাবে বিকাশের সুযোগ তৈরি হবে, এটাকে এইভাবেই গ্রহণ করা দরকার। আর যেটি সরকার যদি তাদের সাথে আলোচনা করতেন তাহলে সেটার জন্য ভালো হতো, কিন্তু যেহেতু আলোচনা না করে নাই, কিন্তু আমার মনে হয় এরপরেও এটা নিয়ে সরকারের সাথে তারা মত বিনিময় করতে পারে, কিন্তু এটাকে গ্রহণ করা উচিত এই মুহূর্তে আমরা মনে করি। আরেকটা হলো যে না ভোটের যে বিধানটা এখানে যুক্ত করা হয়েছে, এটাও খুব আমি মনে করি গুরুত্বপূর্ণ। কোনো আসনে আমরা দেখেছি যে 14 সালের আসনে 157টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। তো সেখানে এখন যে না ভোটের বিধানটা রাখা হয়েছে, সেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনে একটা মত প্রকাশের সুযোগ তারা পাবে। একক প্রার্থী হলেও, একক প্রার্থী না হলেও তাকে তারা মানে যে না ভোটের মাধ্যমে তাদের মতামত দিতে পারবে। এই বিধানটাও আমাদের রাজনীতিতে এটা নতুন হলেও আমার মনে হয় যে এটারও একটা মানে গুরুত্ব আছে, এবং রাজনৈতিক দলগুলো প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমার মনে হয় এই ক্ষেত্রে খুব সতর্ক হবেন যে কোনো আসনে একেবারেই যে মানে যদি ধরনের পরিস্থিতি তৈরি হয় তারপরেও যেন তেন প্রার্থী দিয়ে পার পেয়ে যাওয়া, এটাও কিন্তু একটা ঝুঁকির মধ্যে থাকবে। ফলে রাজনৈতিক দলগুলো প্রার্থী নির্বাচনে সেখানে যথেষ্ট সতর্ক হবেন বলে আমি মনে করি। আর পলাতক আসামিদের ক্ষেত্রেও আমাদের যে বিধানটা এখানে করা হয়েছে, সেটি আমি মনে করি যে সেটিও বর্তমান বাস্তবতা এটা প্রয়োজন আছে বলে মনে হয়, না হয় অনেক ক্ষেত্রেও আমাদের এটা হতে পারে। তো সব মিলিয়ে আরপিও যেটি কালকে সংশোধন হয়েছে মন্ত্রী পরিষদে, সেইগুলো নিয়ে সবকিছুই তো সবাইকে সন্তুষ্ট করতে পারবে না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এইগুলো ইতিবাচকভাবেই দেখা দরকার। আরেকটা জিনিস আমরা দেখলাম যে এর আগের নির্বাচনগুলোতে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সাধারণত পুলিশ, র্যাব বা সেনাবাহিনীকে নামানো হতো, বাট তারা সংজ্ঞায় আইন শৃঙ্খলার বাহিনীর পার্ট। জি, এইবার আপনি যেটা বলছেন যে এইবার এটাকে সম্প্রসারিত করা হয়েছে। আগে যেটি হয়েছিল সাধারণত আমাদের পুলিশ, আনসার, বিজিপি তাদেরকেই আমরা দেখেছি যে আইন শৃঙ্খলার বাহিনী সংজ্ঞায়িত করে তাদেরকে ভোটের মাঠে নামানো হয়েছে, এবং সেনাবাহিনী নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রে দাবি করেছে, কিন্তু সরকার সুবিধা মতো সেটা নিয়োগ করেছেন বা নিয়োগ করেন নাই, তাদেরকে কখনো কখনো স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে রাখা হয়েছে। কিন্তু এইবার আরপিও সংশোধনীর মাধ্যমে আমরা দেখেছি যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায়ও সম্প্রসারণ করা হয়েছে। সেখানে আমাদের যে পুলিশ এবং অন্যান্য বাহিনীর সাথে সেনাবাহিনীর, তারপরে বিমান এবং নৌবাহিনী, এই তিনটা বাহিনীকেও সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায়নের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এখন আমার মনে হয় এই সংজ্ঞায়নের ফলে তাদেরকে নিয়োজিত করার ক্ষেত্রে আর রাজনৈতিক দাবি ছাড়াও সরকার প্রয়োজন অনুযায়ী তাদের সেটা করতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রার্থীদের দেশি বিদেশি সম্পদের হিসাব দিতে হবে। তো এটা তো আসলে সবসময়ই ছিল, এবার আইন করে করা হয়েছে। এতে কি সম্ভব হয় যে বিদেশে যে সম্পদগুলো আছে যারা প্রার্থী হবেন সেটা হিসাবের আওতায় নিয়ে আসা? দেখুন, আমি যেটা বলা হয়েছে, আমরা সবসময় আমরা হলফনামায় প্রার্থীদের সম্পদের বিবরণী দিতে হতো, কিন্তু আমরা যখন এই নির্বাচনের প্রার্থীদের হলফনামায় তাদের যখন সম্পদের পরিমাণ দেখেছি, বাংলাদেশের সব রাজনীতিবিদরাই খুব গরিব, আমার আপনার মধ্যে খুব বেশি ভালো অবস্থানের মধ্যে নেই। ফলে এটা বুঝতে অসুবিধা নেই যে এইখানে রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী হন তারা তাদের সম্পদের একটা বড় অংশকেই গোপন রাখেন। এবং এইবার যেটি করা হয়েছে সেখানে আইন করে যেটি বলা হয়েছে যে তাদের দেশি এবং বিদেশি সম্পদের তথ্য বিবরণী দিতে হবে, এবং সেটা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেই সম্পদ বিবরণীটা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যদি নিশ্চিত করা যায় ভালো, কিন্তু বিদেশে একজনের সম্পদ কি আছে সেটা যদি তিনি সেলফ ডিক্লারেশন না দেন তাহলে সেটা খুঁজে বের করা সরকারের পক্ষে কঠিন। কিন্তু দেশে তার যে সম্পদ আছে সেটা যেহেতু তার ট্যাক্স ফাইল থাকে, সেখানেও অবশ্য আমাদের অনেক বক্তব্য আছে, ট্যাক্স ফাইলের মধ্যে সব কিছু থাকে কিনা এটা নিয়েও বক্তব্য আছে, কিন্তু অন্ততপক্ষে ট্যাক্স ফাইলের মাধ্যমে যে সম্পদটা আছে সেটি যদি তারা যথাযথভাবে সেখানে উপস্থাপন করেন তাহলেও এটা একটা ইতিবাচক হবে। আরেকটা যেটা নতুন সংযোজন হয়েছে যে ওয়েবসাইটে সেটি প্রকাশ করা হবে। আমরা কিন্তু এই আরপিও সংশোধনের এই বক্তব্যের মধ্যেই যেন সেটা না থাকে। অনেক কিছু কিন্তু প্রকাশ করার কথা বলা হয়েছিল, অনেক কিছুই কিন্তু প্রকাশিত হয়নি। তো আমরা এটা মনে করি আরপিও সংশোধনের মাধ্যমে যদি অন্ততপক্ষে এই বিষয়টি নিশ্চিত করা যায় তাহলে সেটি পরবর্তীতে যখন তিনি তার দায়িত্ব পালন শেষে চলে যাবেন
তখন তার সম্পদের বিবরণী যদি তখনও নিশ্চিত করা হয় যে তিনি যখন দায়িত্ব পালন শেষে চলে যান, তাহলে মানুষ একটা কম্পেয়ার করে দেখতে পারবে যে কি হিসাবে তিনি যুক্ত হয়েছিলেন এবং কি হিসাবে তিনি বের হয়ে যাচ্ছেন। তবে এটি নিশ্চিত করা খুব কঠিন কাজ, বিশেষ করে তাদের যে বিদেশের যে সম্পদ, সেই সম্পদটুকু যদি ওনার সেলফ ডিক্লারেশনটা মানে আমরা বলবো যে সততার সাথে না থাকে, তাহলে সেটা নিশ্চিত করা খুব কঠিন কাজ। প্রথম আলোর আরেকটি সংবাদ ছিল যে 3 দলের পরস্পর বিরোধী অবস্থানে সরকার চাপে। অর্থাৎ আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি, জামাত, এনসিপির শীর্ষ নেতারা বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পরবর্তীতে রিপোর্টগুলো এসেছে তাতে তারা প্রথম আলোর এই রিপোর্টটিও বলছে যে প্রশাসনিকভাবে নিজেদের অবস্থান শক্ত করার জন্যই তারা এই বৈঠকগুলি করেছেন এবং নিজেদের বিভিন্ন দাবি দেওয়া পেশ করছেন। এটা দেখুন, আমরা জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করেই রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের মধ্যেই আমরা বুঝতে পেরেছি যে সরকারের উপর এক ধরনের চাপ তৈরি হয়েছে। বিশেষ করে শেষ মুহূর্তে পর্যন্ত এনসিপিকে এই সনদ স্বাক্ষরে রাজি করাতে না পারা বা তারা সনদ স্বাক্ষর না করা, সেটা সরকারের জন্য একটা বাড়তি চাপ হয়েছে, নিঃসন্দেহে এটা বলার অপেক্ষা রাখে না। আর জুলাই সনদ স্বাক্ষরিত হলেও অনেক রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো পরস্পর বিরোধী অবস্থান আছে, সেটা নিয়ে জুলাই সনদ কার্যকর বাস্তবায়ন এগুলো নিয়েও একটা অনিশ্চয়তা আছে। এবং এই অনিশ্চয়তার মধ্যে প্রধান উপদেষ্টার সাথে প্রথম বিএনপির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যে আগামী নির্বাচনে যে আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে একটা তত্ত্বাবধায়ক সরকারের রূপ দেয়ার জন্য তাদের যে প্রস্তাবনা এবং সেইখানে মন্ত্রী উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র উপদেষ্টাদের অপসারণ বা তাদেরকে মানে সরে যাওয়ার ব্যাপারে যে তাদের যে দাবি, এবং এর পরপরই আমরা দেখলাম জামাত এবং এনসিপি পক্ষ থেকেও দুটো পৃথক প্রতিনিধি দল গেছেন এবং সেখানেও তারা সরকারের উপর বিভিন্ন দাবি জানিয়েছে। এবং এর মধ্যে একটা হলো যে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের ক্ষেত্রেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে প্রশাসনের স্বৈরাচারের দোসর যারা আছেন এখনো কর্মকর্তা, তাদেরকে সরাতে হবে এবং প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে অন্য ভিন্ন মতের রাজনৈতিক সমর্থক যারা আছেন তাদের ব্যাপারেও তাদের কনসার্ন তারা ব্যক্ত করেছেন। জামাতের পক্ষ থেকে একইভাবে কয়েকজন উপদেষ্টার ব্যাপারে আপত্তি তোলা হয়েছে এবং প্রশাসনের ক্ষেত্রেও কিছু বক্তব্য রাখা হয়েছে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে বিএনপির পক্ষ থেকে একটা প্রতিনিধি দল ইলেকশন কমিশনে গেছে এবং তারা এখানে স্পষ্টভাবেই জামাত নিয়ন্ত্রিত 3টি প্রতিষ্ঠান, সেটা হলো ইসলামী ব্যাংক, তারপরে আরেকটা আল আরাফা ইসলামী ব্যাংক, আরেকটা হলো ইবনে সিনা, এই সমস্ত প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা কর্মচারীকে যেন নির্বাচনী কাজে সংশ্লিষ্ট না করা হয় এই ব্যাপারে তারা সহ 31টা তারা দাবিনামা সেখানে উপস্থাপন করেছে, 36 দফা। তো আমরা সব মিলিয়ে আমরা যেটা দেখছি সেটা হলো যে এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে তাদের নিজেদের মতো করে নিজেদের সুবিধাগুলো নিশ্চিত করার জন্য দাবি দাওয়া উপস্থাপন করছেন এবং সেইগুলো সরকারের উপর একটা বাড়তি চাপ তৈরি করছে, এটাতে সন্দেহ নেই। এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে এখন তো একটা বড় ইস্যু হয়েছে, একটা সাংবিধানিক আদেশের কথা বলা হচ্ছে। সেখানে এনসিপির পক্ষ থেকে এই সাংবিধানিক আদেশটি জারি করার জন্য প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে তিনি এটা জারি করবেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই সাংবিধানিক আদেশ যেটি সেটি জারি করার মানে সাংবিধানিক এখতিয়ার প্রধান উপদেষ্টার নেই, সেটি যদি করতে হয় তাহলে রাষ্ট্রপ্রধান করবেন, সরকার প্রধানের সেটি করা নয়। সেইগুলোও তো একটা বড় সাংবিধানিক প্রশ্ন আমাদের সামনে এখন দাঁড়িয়েছে এবং ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এই সাংবিধানিক মানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আগামী 2-1 দিনের মধ্যে সরকারের কাছে সুপারিশ প্রণয়ন করা হবে এবং কোনো জায়গা থেকে বলা হয়েছে সেখানে যে সরকারকে এখন এই ব্যাপারে কোনো রাজনৈতিক দলকেই কিন্তু কাউকে না কেউ কিন্তু অসন্তুষ্ট হবেনি। তো সেই ক্ষেত্রে কেউ বিশেষজ্ঞ বা অনেকেই পরামর্শ দিচ্ছেন যে এই ব্যাপারে সরকারকে নিজস্ব বিবেচনায় একটু শক্ত অবস্থান নেয়ার জন্য। এই প্রসঙ্গে দৈনিক নয়াদিগন্ত একটি শিরোনাম করছে, বিশেষ আদেশে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সিদ্ধান্ত নেবে সরকার। এই প্রতিবেদনের ভিতরে যেটি বলা হয়েছে যে গণভোটের জন্য সরকার একটি আদেশ জারি করবে, এই আদেশের নাম হবে জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান আদেশ 2025। এটা এই বলা হচ্ছে যে সুপারিশটি দিতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন, সেই সুপারিশে এই কথাগুলো আছে, অর্থাৎ গণভোটের মাধ্যমে। কিন্তু আমরা তো দেখি যে অন্যান্য দলের সেখানে কিছু এনসিপি যদিও চায় কিন্তু অন্যান্য দলের তো আপত্তি আছে। গণভোটের ব্যাপারে সব রাজনৈতিক দল কিন্তু একমত, কিন্তু গণভোটটা কখন হবে কিভাবে হবে এই নিয়ে
একটা মতো পার্থক্য আছে। এনসিপি এবং জামাতের পক্ষ থেকে গণভোটটা আগেই আয়োজনের কথা বলা হচ্ছে এবং সেটি নভেম্বরের মধ্যে আয়োজন করতে বলা হয়। বিএনপি দাবি করছে যে গণভোট এটা একটা বিশাল কর্মযজ্ঞ এবং এই আয়োজনটিতে যদি এখন ইলেকশন কমিশন নিজেদের কনসেন্ট্রেশন যদি সেইখানে তারা মানে নিয়োগ করেন বা ওনারা যদি এখানে কনসেন্ট্রেটেড হয়ে যান তাহলে জাতীয় নির্বাচনের প্রস্তুতি এটা ব্যাহত হবে এবং বিএনপি এটাকে বিবেচনা করছে যে নির্বাচন প্রলম্বিত করার একটা কৌশল হিসাবে কেউ এটাকে দাবি করছেন। বিএনপির পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে সেটা হচ্ছে যে অবশ্যই গণভোট হবে, কিন্তু সেই গণভোটটা জাতীয় নির্বাচন যেদিন হবে সেই জাতীয় নির্বাচনের একই দিনে দুইটা ভিন্ন ব্যালটে একটা জাতীয় সংসদের জন্য ভোট দেবেন আর একটা হলো গণভোট দেবেন এই আমাদের জুলাই সনদ সংক্রান্ত ব্যাপারে। জুলাই সনদের এই যে গণভোটটা হবে সেই গণভোটে কি প্রশ্ন থাকবে সেটাও কিন্তু এখনো সেটেল হয় নাই। আপনি যেটা বললেন নয়া দিগন্তের যে সংবাদটি, সেখানে যে বলা হচ্ছে যে সরকার একটা আদেশ জারি করবে এবং সেইটাতে সম্ভবত সরকার বা আমাদের থেকে একটা সুপারিশ থাকবে ঐক্যমত্য কমিশনের থেকে যে কোন কোন প্রশ্ন বা কি প্রশ্ন জনগণের সামনে যদি গণভোট হয় সেখানে থাকবে, সেটাও এর মধ্য দিয়ে এই রিপোর্টে কিন্তু বলা হচ্ছে যে বিএনপি চায় প্রচলিত আইনে প্রজ্ঞাপন জারির মাধ্যমে গণভোট, আর জামাত এবং এনসিপি চাচ্ছে সরকারের ঘোষণার মাধ্যমে, হ্যাঁ একটা আদেশের মাধ্যমে। সেখানেই মানে সালাউদ্দিন সাহেব স্পষ্টতই বলছেন যে এনসিপি এবং জামাত যেটি চাচ্ছে যে প্রধান উপদেষ্টা সেই আদেশ দিবেন। বিএনপি হচ্ছে যে সাংবিধানিকভাবে প্রধান উপদেষ্টার সরকার প্রধান হিসাবে এই দায়িত্ব এটা তিনি করতে পারবেন না। বিএনপি চাচ্ছে যে আমাদের যে গণভোটের জন্য যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে গণভোট আয়োজন হবে। তবে আমার ধারণা যে এইগুলো নিয়ে এখনো রাজনৈতিক দর কষাকষি তো চলছে, রাজনৈতিক কৌশলগত কারণে রাজনৈতিক দলগুলো মতভিন্নতা করছে। আমরা কিন্তু অনেক জটিল ব্যাপারেও শেষ পর্যন্ত মতৈক্যে আসছে। জামাত শেষ পর্যন্ত স্বাক্ষর করবে না বলেও স্বাক্ষর করেছে, কিন্তু আমার ধারণা যদি ঐক্যমত্য কমিশনের কাছ থেকে সুপারিশ আসে এবং সরকারের যদি এই সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে দৃশ্যত এবং অদৃশ্যত অনেক আলোচনা হবে এবং এর মধ্যে দিয়ে একটা উপায় নিশ্চিতভাবে অবলম্বন করা সম্ভব হবে আর কি। দৈনিক আমাদেশের একটি সংবাদ ছিল, সেটি হচ্ছে নিউ ইয়র্কের জামায়াতের আমির তিনি বলেছেন 47 থেকে সব ভুলের জন্য ক্ষমা চাই, কিন্তু এই বিষয়টি নিয়ে যে কথাটি বলা হয়ে থাকে যে স্পেসিফিক্যালি 1971 সালে তাদের যে দায় আছে সেটির কথাটা আবার 47 থেকে এখন পর্যন্ত যে ভুল আছে সেই ভুলের জন্য ক্ষমা চাওয়া, এবং সেটি নিউ ইয়র্কের মাটিতে বসে, সেটি কেন দেশের মাটিতে? দেখুন, জামাত এখন এই মুহূর্তে রাজনীতির ক্ষেত্রে আগামী নির্বাচনকে সামনে রেখে তারা নানা কৌশলী অবস্থান তারা গ্রহণ করছেন। আপনি মাঝখানে আপনারা দেখেছেন যে তাদের যে দলের লোগো, সেই লোগোতে আল্লাহ লেখা আছে, আকিমুদ্দিন লেখা আছে, সেগুলো পরিবর্তন করে একটা বিকল্প লোগোর দিকেও তারা চিন্তা করেছিল, কিন্তু জনপ্রতিক্রিয়ার বিশেষ করে জামাতের কর্মী সমর্থকদের মধ্যেই একটা বড় রকমের নেতিবাচক প্রতিক্রিয়া হওয়ার ফলে তারা এটা পরিবর্তন করেছে। জামাত আপনি রাজনীতির মাঠে অনেক কথা বলছে, যেমন তারা একটা কল্যাণ রাষ্ট্রের কথা বলে এবং সেই রাষ্ট্রে নারী পুরুষের মানে ব্যাপারে অনেক ধরনের বলছে, যেটি জামাতের আগের যে অবস্থান সেই অবস্থান থেকে কিন্তু অনেক পরিবর্তিত একটা অবস্থান আমরা লক্ষ্য করছি। আর 71 প্রশ্নে জামাতের উপর কিন্তু ক্রমশ এই প্রজন্ম থেকেও একটা চাপ সাম্প্রতিক সময়ে আপনারা বিভিন্ন সময়ে দেখবেন, এবং এনসিপি যারা জামাতের এক ধরনের মিত্র বলেই আমরা জানতাম, এনসিপি গত কয়েকদিনে জামাতকে মানে আপনার আওয়ামী লীগের সাথে তুলনা করা বা জামাতের যে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান, এইগুলো নিয়ে খুব বেশি রকমের কথা বলছে। তো এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে জামাত এর আগেও কিন্তু ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু আগেও ক্ষমার কথা বলেছেন, কিন্তু যে ক্ষমার কথাটা তারা সবসময় বলেন 71টাকে তারা স্পষ্ট করেন না। এবং আপনি ডাক্তার শফিকুর রহমান সাহেবের বক্তব্যটা পুরো পড়ে দেখেন, সেখানে 71 প্রসঙ্গে উনি এসেছেন যে শেখ মুজিবুর রহমান যখন কোলাবোরেটর অ্যাক্ট করেন বা যুদ্ধ অপরাধীদের তালিকা করেন সেখানে জামাতের কোনো লোক ছিল না। তারপরে উনি বলছেন যে 4 বছরে শেখ মুজিবুর রহমানের আমলে 422টা থানায় কোনো জামাতের লোকের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এই ধরনের অনেক কথা কিন্তু তিনি বলেছেন, এবং যেখানে রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে তাদের লোক খুব কম ছিল ইত্যাদি বলে এক ধরনের কিন্তু তিনি বলছেন যে 71-এ জামাতের সংশ্লিষ্টতাটাকে
পরোক্ষভাবে অনেকটাই উনি কিন্তু এড়িয়ে যাওয়ার, আমি রিপোর্টটা পড়েছি, সেখানে অনেকটাই বলেছেন। তো ফলে ৭১ প্রশ্নে ওনারা যে ওনাদের বিরুদ্ধে যে অভিযোগটা, জামাতের বিরুদ্ধে যে অভিযোগটা, এবং সেখানে তিনি বলেছেন সেই সময় তার ১২ বছরের বয়স ছিল, তিনি একটা অন্য দল করতেন, মুক্তিযুদ্ধের পরিবারের একটা লিগাসি, মুক্তিযোদ্ধাদের একটা লিগাসি, তার কাজিন সেখানে শহীদ হয়েছিলেন, এইগুলো অনেক কথা তিনি বলেছেন। বলে শেষ পর্যন্ত যে কথাটি আমার কাছে মনে হয়েছে যে পরোক্ষভাবে জামাতকে যেভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসাবে বা গণহত্যার দোসর হিসাবে দায়টা, সেইটা তিনি একরকমের পরোক্ষভাবে পাশ কাটিয়ে গেছেন এবং তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে সেটা এক ধরনের প্রমাণ করার চেষ্টা করেছেন যে যেভাবে বলা হয় সেটা ঠিক না। তো এইটা বলে তিনি, যেহেতু পারসেপশনটা আছে জামাতের ব্যাপারে এবং একটা তাদের একটা ক্ষমা চাওয়ার ব্যাপারে একটা জনদাবিও আছে, তো সেইটাকে তিনি একটা জেনারেলাইজ করে ৪৭ থেকে করে ৭১ প্রশ্নটাকে তিনি এড়িয়ে গেছেন এবং এটা জামাতের আমি মনে করি একটা রাজনৈতিক কৌশল, এটা তিনি এড়িয়ে গেছেন। আমরা দৈনিক মানবজমিনের একটা শিরোনাম দেখব, সেটি হচ্ছে যে সিনেটে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত যে এখানে নিয়োগ হবে তার নিয়ে শুনানি হয়েছে। তো সেই শুনানির পরবর্তীতে তিনি একটি কথা বলেছেন যে বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ। অর্থাৎ তিনি আরও অনেক কথা বলেছেন, নির্বাচন হবে, নির্বাচন প্রসঙ্গ বলেছেন, গণঅভ্যুত্থানের কথা বলেছেন, দুই দেশের সম্পর্ক উন্নত করতে চান, কিন্তু এই সিগনিফিক্যান্ট কথাটি বলেছেন যে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে যে ধরনের মনোযোগ প্রাপ্য ছিল সেটা পাচ্ছেন একটা বৃহৎ প্রতিবেশীর ছায়। এই বিষয়ে এটি আমিও সকালে আজকে এই নিউজটা দেখেছি যে এটি কিন্তু তিনি যে বাংলাদেশের আমাদের অ্যাম্বাসেডর হিসাবে আসছেন, এর আগে তিনি বাংলাদেশ সম্পর্কে পুরো একটা অবস্থা তিনি অবহিত হয়েছেন এবং এটি তো আমাদের প্রকৃত অর্থেই সত্য ঘটনা যে আমাদের বৃহৎ প্রতিবেশী বলতে তিনি নাম উল্লেখ করেননি, কিন্তু ভারতকে যে তিনি এটাকে ইঙ্গিত করেছেন এতে কোনো সন্দেহ নেই। ভারতের এই আমাদের অবস্থানগত কারণে আমাদের যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অনেক জায়গায় আমরা অতীতে দেখেছি, বিশেষ করে আমাদের দিক থেকে দুর্বলতার কারণে অনেক জায়গায় আমাদের অবস্থান নিশ্চিত করাটা অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল আমরা দেখেছি। একটু সংক্ষেপে আমরা নির্ভরশীল দেখেছি ভারতের উপর। তো সেই অবস্থায় ভারতের উপর নির্ভরশীলতার কারণে আমরা কিন্তু আমাদের নিজস্ব সত্তার বিকাশ ঘটাতে পারি নাই। এই জিনিসটা তিনি উপলব্ধি করেছেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে এটি আছে। একজন মার্কিন রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবেন রাষ্ট্রদূত হিসেবে, তার আগে তার এই যে উপলব্ধি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আজকে এটি আমরা মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়ে আমরা এটা থেকে অনেকটা বের হয়ে এসেছি এবং পরবর্তী রাজনৈতিক সরকারকে এটা অব্যাহত রাখতে। ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান অনেক চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ৯টা ২০ প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।